সকালে নজরুল দোকানে যাওয়ার জন্য তৈরি হলো। নিজের বাইকটা বের করে তরুকে আর তার মেয়ে নাজিয়াকে ডাকলো। নজরুলের একটা মাত্র মেয়ে প্রথম স্ত্রীর ঘরে। নাজিয়ার বাড়ির কাছাকাছি একটা স্কুলে পড়ে, ক্লাস 10-এ। প্রতিদিন নিজের মেয়েকে স্কুলে দিয়ে আসে, আজ থেকে 2 মেয়েকে দিয়ে আসবে। নজরুল ব্যবসায়ী মানুষ, খুব যে বোকা লোক তা নয়। নজরুল ব্যালেন্স করে চলতে চায়। সৎ মায়ের যে সবসময় ভালো হবে তার গ্যারান্টি নেই। এই জন্য মেয়ের নামে কিছু সম্পদ লিখে দিয়েছে নজরুল। ব্যবসা করে অর্থ সম্পদ কম করেনি। আল্লাহ তাকে সফলতা দিয়েছে সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। তাই নজরুল শুকরিয়া আদায় করে আল্লাহর। স্কুল বেশ কিছুটা পরে তরুর স্কুল। আলমগীর 2 মেয়েকে নিয়ে স্কুলে গেল। আলমগীরের মন আজ খুব খুশি। রাবেয়াকে আজকে কেমন আনন্দিত লাগছে। তরুকে ছাড়া দুনিয়ার সব সুখ রাবেয়ার পায়ে এনে দিলেও রাবেয়া এতটা খুশি হতো না। সকালে কি সুন্দর নিজে হাতে 2 মেয়েকে খাইয়ে দিচ্ছিল রাবেয়া। নজরুলের কি যে শান্তি লাগছিল তখন। নজরুল বের হয়ে যেতে সালেহা মেজো ছেলের ঘরে গেল। নজরুলের 4 ভাই, নজরুল সবার ছোট। বাকি 3 ভাই এর তুলনায় নজরুলের অর্থ সম্পদ বেশি, তাই সবার মনে একটা চাপা হিংসা কাজ করে নজরুলের জন্য। সালেহা গিয়ে মেজো ছেলেকে বলল, ঘটনা দেখছিস সুরজ? নজ্জা কি কাম করছে? সুরজ আর ফলের ব্যবসা। আস্তে ধীরে বের হবে দোকানের দিকে। মায়ের কথা শুনে বলল, কাহিনী বুঝো না মা, নতুন বউরে খুশি করতে এরকম করছে। বউ হয়েছে পা মোছার পাপস, এর মাথায় তোলার তো কিছু নেই। তোমার পোলাও তো 2 কলম পড়ালেখা করছে, তবুও মাথায় জ্ঞান বিদ্যা নেই। ওরে পড়ালেখা না করে একটি কলা গাছরে পড়ালেখাইলে ভালো হইতো। আমাকে কি বউ নেই? সুরজ আলীর বউ রিনা বললেন, বুঝেন না কেন? আরিফের বাপ এখন সুন্দর বউ পাইছে তো তাই এরকম তোয়াজ করছে। নাজিয়ার মা রূপী তো ছিল কালো মানুষ, এখন পাইছে ধলা চামড়া। মাথা কি ঠিক আছে নাকি আপনার ভাইয়ের? সালে হাপিত্তেশ করে বলল, এখন কি করবো কব তো বাপ? চাইছিলাম বিয়ে করলে একটা বাজা মাইয়া করামো, যাতে পোলাপান না হয়। এই মেয়ে তো বাজা না, যদি কোনো পোলাপান হয় এই ঘরে তো বুঝোস নজ্জা সব সম্পত্তি তোকে 3 ভাইয়ের হাতছাড়া হইয়া যাইব। ও নাকি বউয়ের নামে জায়গা জমিও দিবে কইতেছে। রিনা ফিসফিস করে বলল, আম্মা আমি খুব কামলে একটা তান্ত্রিকের সন্ধান জানি। কামরূপ কামাখ্যা থেকে আসছেন উনি, ওস্তাদি কাম তার সব। সালেহা গলার স্বর নিচু করে বলল, তাহলে দেরি কিসের মেজাবো? কাল পরশুর মধ্যে চলে যায়। এরপর সালেহা নীরা রাজমা মিলে কিছুক্ষণ বৈঠক করলো কিভাবে কি করা যায় তা নিয়ে। রাবেয়া রান্নাঘরে বসে রান্না করছে। পুকুর থেকে বড় বড় রুই মাছ ধরা হচ্ছে। মাছ ভাজতে বসে রাবেয়ার মনে পড়ে গেল আমিনার কথা। কম তো অপমান সইতে হয়নি আমিনার। মেয়েকে একটা মাছ দেওয়ার কত কথা বলেছে, সেসব রাবেয়া কখনো ভুলবে না। আনমনে কেঁদে দিল রাবেয়া। অথচ আজ সব তরুর জন্য করতে পারছে রাবেয়া। নজরুল তরুকে এত যত্ন করছে, রাবেয়া চেষ্টা করে তার চাইতে বেশি নাজিয়ার খেয়াল রাখার জন্য, যাতে নজরুলের মনে কখনো কোনো কষ্ট না যায়। নাজিয়া যাতে কখনো বলতে না পারে ঘরে সৎমা থেকে যন্ত্রণা সইতে হয় তাকে। তরু নাজিয়া দুজনে রাবেয়ার কাছে সমান। ভাইজান কেমন অস্থির অস্থির লাগছে। তরু হঠাৎ করে কেন এভাবে হারিয়ে গেল? মায়ের কাছে যাচ্ছে, একটাবার কি ভাইজানকে বলে যেতে পারলো না? কেমন অভিমান জন্মালো ভাইজানের তরুর উপর। তবে কি তরু এখনও ভাইজানকে নিজের কেউ ভাবতে পারেনি? বন্ধুদের প্রেমিকারা খেতে গেলেও তো তাদের কাছে বলে যায়, ভাইজান ভেবে পায় না তরুণ মানে কি চলছে। বিকালে পড়তে বসে লতাকে ভাইজান বলল, তরুণ এই বাসায়। লতা পরে হাসলো, তরুর জন্য কি কষ্ট হচ্ছে নাকি? লতা ভীষণ আনন্দ হচ্ছে তরু না থাকায়, কোনো বাধা নেই এবার আর। ভাইজানের গা গুলিয়ে উঠলো এরকম বিচ্ছি অঙ্গিভঙ্গি করার হাসি দেখে। লতার ব্যবহার কেমন যেন মনে হচ্ছে, যেন বেপরোয়া হয়ে গেছে, ও যা খুশি করে ফেলতে পারে। লতা বলল, তরু তো চলে গেছে ওর মায়ের কাছে, আর আসবে না এখানে, ওখানেই থাকবে। স্কুলে চেঞ্জ করে ফেলেছে ওর, আমাদের স্কুলে ও তো আসে না এখন আর। ভাইজান চমকালো, এত কিছু হয়ে গেছে অথচ ভাইজান জানে না? তরুর দরকার মনে হলো না ভাইজানকে জানানো? জানাবোই বা কী করে? তরুর কাছে তো ভাইজানের ফোন নাম্বার নেই। ভাইজান ভেবেছিল আগামীকাল তরুর স্কুলে গিয়ে দেখা করবে। এখন কিভাবে দেখা হবে যদি স্কুল চেঞ্জ করে ফেলে? ভীষণ রাগ হলো ভাইজানের। লতাকে অঙ্ক করাতে গিয়ে বারবার ভুল করতে লাগলো, তারপর রাগ করে চলে গেল। লতা খাটে গিয়ে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। তার ভীষণ আনন্দ হচ্ছে, এত পৈশাচিক আনন্দ হচ্ছে কেন তার বুঝতে পারছে না। কেমন শান্তি শান্তি লাগছে। তরুকে এভাবে আস্তে আস্তে দূরে সরিয়ে দিবে লতা ভাইজানের মন থেকে, জীবন থেকে। তরু আজকে স্কুলে আসেনি, সকাল থেকে পেট ব্যথা ভীষণ। নজরুল রাবেয়াকে ডেকে বলল, ওর আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকো, খেয়াল রাখিও মেয়ের। ছোট্ট একটা কথা অথচ রাবেয়াকে ভীষণভাবে নাড়িয়ে দিল। কেমন আদর আদর লাগছে শুনতে। তরু নজরুলের মেয়ে না হয়ে নজরুল যখন তরুকে মেয়ে বলে কথা বলে, রাবেয়ার মনে হয় দুনিয়ার সব সুখ বুঝি সে পেয়েছে। তরু
মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। রাবেয়া মেয়ের পেটের উপর গরম সেঁক দিচ্ছে। নজরুল খানিকক্ষণ পরেও আবারও এলো একটা পেপার মোড়ানো প্যাকেট হাতে নিয়ে। কোনো কথা না বলে প্যাকেটটা রেখে চলে গেল। রাবেয়া দেখার আগে তার শাশুড়ি আর ননদ ছুটে এলো নজরুলের পিছু পিছু কী এনেছে দেখার জন্য। ভেতর থেকে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট বের হতে সালের চেহারা বিবর্ণ হয়ে গেল। রাবেয়ার এত হাসি পেল কিন্তু হাসলো না। নাজমা মাকে বললো, দেখলাম মা, তোমার পোলা কেমন ভেড়া হয়ে গেছে, এখন এসব প্যাডও কেনা শুরু করছে, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। তরু বলল, প্যাডকে এরকম নেগেটিভ নিচ্ছেন কেন আন্টি? একটা মেয়ের জন্য কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনি জানেন না? সালিয়া বলল, খবরদার মাইয়া, গলা উঁচে কথা কইবা না। তোমাগো মা মাইয়ার লাজ লজ্জা না থাকতে পারে, আমাগো আছে। ছি ছি, মাইয়ার শরীর খারাপ, এইসব জিনিস ও আমার পোলার হাতে কিনাইতে তোমার শরম করে না? এত বেহায়া তুমি? রাবে ফ্যাল করে তাকিয়ে রইল। এরকম অপবাদের জবাব দেওয়ার ভাষা তার জানা নেই। যেখানে সে কিছুই বলেনি নজরুলকে। তোর চুপ করে এলো, উঠে বসে বলল, আপনি আমার মাকে এভাবে অপমান করছেন কেন? কিসের ভিত্তিতে? আপনি কি শুনেছেন আমার মাকে এসব কিছু আনার কথা বলতে? না জানে কেন অপদস্থ করছেন তাহলে? আর প্যাট, আপনার কি মনে হয় প্যাট কি যৌন উত্তেজক কিছু যে এর কথা প্রকাশ্যে বলা যাবে না? আপনাদের মানসিকতা এত নিচু কেন? প্যাড একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। তাছাড়া আঙ্কেল, আমার কেউ বলিনি। আঙ্কেল আপনাদের মতো নোংরা মানসিকতার মানুষ নয় বলে বুঝতে পেরেছে আমার অসুবিধা কি। উনি একজন বাবা, আর যাদের বাবা অথবা মা যে কোনো একজন থাকে তাদের কাছে তিনি উভয়ের দায়িত্ব পালন করেন। আঙ্কেল নিশ্চয়ই নাজিয়ার জন্য কিনতে হয়েছে, যেহেতু আন্টি নেই। আঙ্কেল নিজেই তাই মায়ের ভূমিকা পালন করেছে, আর এই জন্য উনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে দোষের কি আছে? নাজমা বলল, মা দেখলা তেজ কি দেখলা? ছালে এগিয়ে এসে বলল, এই তেজ পানি কইরা দেওয়ার ওয়ান টু গেন কাম আমার, বুঝলি? পাঙ্গা গাজাইছে, অপেক্ষা কর, 2টা দেন কাইটা দিমু। তোরও চমকে উঠলো শুনে। এরা কি ভয়ঙ্কর লেভেলের নিচু মানের মানুষ। রাবের কেমন বুক কেঁপে উঠলো। এরা তরুর কোনো ক্ষতি করবে না তো? রাবে হঠাৎ মনে হলো তরু এখানে না থাকাই ভালো। এরা হয়তো তার মেয়েকে শান্তি দেবে না। ব্যাপারটা তরুও বুঝলো, এরা তাকে সহ্য করতে পারছে না। তরুর সিদ্ধান্ত নিল 2-1 দিনের মধ্যে চলে যাবে। এমনিতে তরু এখানে পাকাপাকিভাবে থাকতে এসেছে, এখানে তরু এসেছে মাকে দেখতে, বেড়াতে। কিন্তু এরা ভেবেছে তরু বুঝি স্থায়ীভাবে হতে না থাকলে যদি মায়ের সংসার সুখী হয় তবে তরু তাই করবে। মায়ের সুখ ছাড়া তরুর চাওয়ার কিছু নেই। ফাইজান স্কুল ছুটির সময় তরুর স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। মনকে কিছুতেই মানাতে পারছে না, লতার কথা বিশ্বাস করতে চাইছে না, তাই চলে এসেছে তরুকে দেখতে। একে একে সবাই বের হতে লাগলো। লতাকে দেখে ফাইজান একটু আড়ালে গিয়ে দাঁড়ালো। লতা তবুও চোখ গেল ফাইজানের দিকে। হেসে ফেললো মনে মনে লতা। ভাগ্য তার সহায় ছিল, তা না হলে আজকেও তরু স্কুলে আসেনি, আর ফাইজান এসেছে তরুর জন্য। একে একে স্কুল খালি হয়ে গেল। ফাইজান স্কুলের সামনে একটা দোকানের বেঞ্চে ধপ করে বসে পড়লো। বুকের বাপাশে কিসের অচেনা একটা ব্যথা উপস্থিতি জানান দিচ্ছে চিনচিন করে। ফাইজান কেমন একে লাগছে নিজেকে। তরু কি একেবারে হারিয়ে গেল? তবে কি তরু ফাইজানকে ভালোবাসেনি কোনোদিন? কেন এরকম করলো তরু? এভাবে কেন ছেড়ে চলে গেল? ফাইজান কিছুতেই তরুকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারছে না। জীবনে প্রথম ও শেষ তো তরুকে নিয়ে ভেবেছিল ফাইজান। তরুকে নিয়েই স্বপ্ন সাজিয়েছিল, সেই স্বপ্ন তরু এভাবে ভেঙে দিল। নজরুল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরল কয়েক রকম খাবার নিয়ে। রাবেয়ার হাতে দিয়ে বলল সবাইকে দিতে। রাবেয়া খাবার টেবিলে মোগলাই, বার্গার, জালি কাবাব সবার প্লেটে সাজিয়ে সবাইকে নাস্তা করতে লাগলো। সালেহা আর নাজমা মুখ ভোতা করে এসে বসলো খেতে। নজরুলের মা বোনের মুখ অন্ধকার থেকে রাবেয়ার দিকে তাকালো। চোখের ইশারায় জানা যেতে এলো কিছু হয়েছে। রাবেয়া ঠোঁট উঠলে জানালো সে জানে না। তরু খাওয়া শেষ করে বলল, আঙ্কেল আমি আগামীকাল বাড়ি চলে যাব, অনেকদিন তো বেরোলাম। নজরুল অবাক হয়ে বলল, বাড়ি যাবে মানে? এটা কি তোমার বাড়ি না তরু? তরু হেসে ফেলে বলল, তারপর বলল, ওটা যে আমার বাবার বাড়ি আঙ্কেল, আমার বাবার সব স্মৃতি ওখানেই আছে। নজরুল নরম স্বরে বলল, এটা তো তোমার মায়ের বাড়ি, তুমি জানো না হয়তো। এই বাড়িটা আর আমার আরও কিছু সম্পদ আমি তোমার মায়ের নামে দলিলপত্র করে দিয়েছি। তাহলে তুমি কেন হীনমন্যতায় ভুগছো তরু? তরু বলল, না আঙ্কেল, হীনমন্যতায় না। আমার মা আমাকে নিয়ে একটা সময় অনেক কষ্ট করেছে, অনেক আঘাত সহ্য করেছে। আল্লাহ আমার মায়ের ধৈর্য পরীক্ষা নিয়েছে হয়তো। আমার মা সেই পরীক্ষায় জয়ী হয়েছে বলে সম্ভবত আপনাকে পেয়েছে তার জীবনসঙ্গী হিসাবে। আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তবুও আঙ্কেল, আমার বাবার বাড়ি আমার জন্য সব কিছু। ওখানে আমার কেউ না থাকতে পারে, কিন্তু আমার বাবার সব স্মৃতি আছে। তোর না থাকলে যে আমার বাবাকে কেউ মনে রাখবে না। এই যে কতদিন বাবার কবর দেখতে যায়নি, আব্বা নিশ্চয় মন খারাপ করে বসে আছে। বাবার কবরটা দেখলে কি যে শান্তি লাগে আঙ্কেল। মনে হয় এই যে এখানে বাবা ঘুমিয়েছে, ঘুম ভাঙলে তরুকে খুঁজবে।
তরুর কথা শুনে নাজিয়ার দুই চোখ টলমার করতে লাগলো। মাকে মনে পড়ছে ভীষণ। নতুন মা যতই আদর করুক তবুও দিন শেষে মনে হয় নিজের মা তো নেই। কি অদ্ভুত ব্যাপার, এই দুনিয়ার সব কিছুর বিকল্প হয়, শুধু মা বাবার বিকল্প হয় না। রাবেয়া আলগোছে চোখ মুছে নেয়। নাজমা দেখে বলেন, দেখলেন মা, আমার ভাইয়ের ঘর করে আবার আগের সময় লেগে কান্দে হ্যাঁ মেলো। নজরুল রাগ করে বলে, নাজমা মুখ সামনে কথা বল। রাবেয়া তোর ভাবি, আর সম্মান দিয়ে কথা বলতে না পারিস তবে কথা বলবি না, তবে ওকে অপমান করবি না, আমি এসব বরদাস্ত করবো না। সালিয়া বলল, বউয়ের গোলাম করতেছিস, এরকম ভেড়া তো আমার কোনো পোলা হয়নি, তুই এরকম হইলি কেন? নজরুল হেসে বলল, বউয়ের পাশে থাকা যদি গোলামি করা হয় তাহলে না হয় হলাম গোলাম। যাই হোক তরু, যেখানে তোমার বাবার আবেগ জড়িয়েছে সেখানে আমি আর কিছু বলার নেই, তবে অনুরোধ করবো মাঝে মাঝে এসে তোমার মাকে দেখে যাবে। তোমার মা তোমাকে ছেড়ে কতটা মানসিক কষ্টে থাকবে তা তুমি নিশ্চয়ই জানো। কোনো কিছু মনে না রেখে যখন ইচ্ছে চলে আসবে। তরু মাথা নাড়িয়ে সায় দিল। আমিনা বসে আছে উঠোনে, হাতে ঝাড়ু, হাত ধরে গিয়েছে তার উঠোন ঝাড়ু দিতে। এত বড় উঠোন ঝাড়ু দিতে গেলে আমিনার দম বন্ধ হয়ে আসে। আগে রাবেয়া থাকতে সকাল বিকাল 2 নাট ঝাড়ু দিত, উঠোন বাড়ি সব ঝকঝকা করতো। যতই হোক রাবেয়া নিজের সংসার মায়া ত্যাগ করা কি এতই সোজা? সেজন্য বোধহয় না বললেও নিজের ঘর তো সব মুছে পরিষ্কার করে রাখতো। এখন অবস্থা পাল্টাছে, আমিনার শরীর আর ধৈর্য কোনোটাই করে না। কাজ দেখলে উল্টো মাথা গরম হয়ে যায়। কাজ করানোর জন্য কাউকে পাচ্ছে না আমিনা। আজ 3 দিন পর উঠোন ঝাড়ু দিচ্ছে আমেনা। স্কুল থেকে তরু ফিরলে আজ বাড়িতে। সকালে নজরুল তাকে স্কুলে দিয়ে গেছে। রাতে নজরুল তরুকে একটা মোবাইল এনে দিয়েছে। এত দামি মোবাইল তরু এই প্রথম ছুঁয়ে দেখলো। লতার কাছে একটা স্মার্টফোন আছে, কিন্তু তরু কখনো ছুঁয়ে দেখতে চায়নি। অন্যের জিনিসের উপর তরুর কখনো কোনো আগ্রহ ছিল না। এই প্রথম নিজের ফোন পেয়ে তরুর কেমন আনন্দ হচ্ছে। নজরুল সকালে আসার সময় বলল, তোমার মাকে প্রতিদিন ভিডিও কল দিও, তাহলে তোমার মায়ের ভালো লাগবে তোমাকে দেখলে। তোমার মোবাইল নগদ অ্যাকাউন্ট খুলে দিয়েছি, অল্প কিছু টাকাও আছে তোমার হাত খরচ। আমি জানি তোমার বাবা হতে পারবো না তরু, কিন্তু তোমার আঙ্কেল হিসেবে আমি আমার সাধ্য মতো তোমার জন্য কিছু করতে চাইলে আশা করছি তুমি নিষেধ করবে না। ভেবো না আমি আবার এসব ফ্রিতে করতে চাচ্ছি না। তোমার মা আমার নাজিয়া যেভাবে যত্ন করে তার তুলনায় আমার এসব একেবারে নগণ্য। তবুও একটু চাইছি যে আমার সংসার সুখে রাখতে, তার মনটা যাতে আমি খুশি রাখতে পারি। তাই তুমি এসব নিয়ে কখনো কিছু মনে করো না। আর আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তুমি যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাকে জানাও। আমি তাহলে ভেবে নিব একটু হলেও তোমার বাবার মতো হতে পারছি। তরু মুগ্ধ হয়ে শুনল নজরুলের কথা। নিজের এত আনন্দ হলো তরু তাহলে ভুল সিদ্ধান্ত নেয়নি। মা নিশ্চয়ই সুখী হবেন। স্বামীর একজন মেয়ে সবচেয়ে বড় সাপোর্টার। নজরুল আঙ্কেল ঠিক থাকলে ওনার মা বোন যতই যা করুক অসুবিধা নেই। আমিনাকে সালাম দিয়ে এলো তরু। আমিনা চমকে উঠলো তরুকে দেখে, বিড়বিড় করে বললো, তুই এখানে চলে এলি কেন? তরু হেসে বললো, কি বলেন চাচি, আমার বাড়ি এটা, আমার বাপের নিজের রক্ত পানি করা টাকায় করা এই বাড়ি। আমার বাড়িতে আমি আসবো, কেন আসবো না? না আসবো না তা কি আমার আপনার কাছে অনুমতি চাইতে হবে নাকি? আপনারা উল্টে আমার কাছে পারমিশন নেবেন, আমি কেন নিব? লতা বিরক্ত হয়ে তাকিয়ে আছে। লতার মাথা ভীষণ গরম হয়ে গেছে। তরু যখন বলল আজকে বাড়িতে চলে আসবে, লতা কিন্তু ভাইজানকে নিয়ে। তরুর এসব চাটাং চাটাং কথা শুনে লতার মেজাজ খারাপ হয়ে গেল। তরুকে ধাক্কা দিয়ে বলল, কি বললি তুই তরু? বেশি চালাক হয়েছিস নাকি? আমার মায়ের সামনে দাঁড়িয়ে তুই এরকম বেয়াদবি করছিস? কোন সাহসে? লতা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে তরু বলল, সাহস না পাগল, অধিকার। এই বাড়ির উপর সম্পূর্ণ অধিকার একমাত্র আমার, বুঝলি? তোরা বলতে পারিস এক টাইপের রোহিঙ্গাদের মতো। যতই তোরা এখন জোর জবস্তি করে থাকছিস, দিন শেষে কাগজে কলমে সব কিছুর একমাত্র মালিক আমি, সেটা ভুলে যাস না। আমি আমার অধিকার আছে কথা, আর অধিকার আছে বলে আমি সাহস দেখাচ্ছি। আমাকে ঘাটাতে আসিস না কেউ। আমি ছেড়ে দেওয়ার মেয়ে নই, আমার মায়ের মতো। আমার মা ভয় পেত সবাইকে, তবে আমি পাই না, মনে রাখিস। যেভাবে আছিস সেভাবে থাক, না হলে আমার সাথে তেরা কথা বলতে আসিস না নেক্সট টাইম। তরু চলে গেল নিজের রুমে। আমিনা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। তরু এসব কি বলে গেল? দিন দিন এই মেয়ে ভীষণ সাহস পাচ্ছে। তরু যাওয়ার সময় রুমে তালা দিয়ে গেছে। যদিও তার রুমে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই, তবুও দিয়েছে সবাইকে বোঝানোর জন্য যে খুব একটা ছাড় দেওয়ার মানুষ না। তালা খুলতে গিয়ে তরুর হঠাৎ করেই কেমন মন খারাপ হয়ে গেল। আগে স্কুল থেকে ফিরে প্রথমে রুমে ঢুকে মা করে ডাকতো তরু, মা বেঁচে আছে। অথচ তরু এখানে আর চাইলেও মা ডাকতে পারবে না। এত কষ্ট হচ্ছে ভাবতে তরুর। কয়েকদিন আবদ্ধ থাকায় রুমের ভেতরটা কেমন ভ্যাপসা লাগছে। তরু ঢুকতে দেখতে পায় দরজার নিচে দিয়ে ভাইজানে দেওয়া অনেকগুলো চিঠি। মুহূর্তে তরুর চেহারার রং পাল্টে যায়। এতক্ষণ ঝগড়া করে বিক্ষিপ্ত হওয়া মনটা কেমন প্রশান্তি নেমে আসে এক মুহূর্তে। বুকের ভেতর জ্বলতে থাকা আগুনে যেন কেউ পানি ঢেলে দিয়েছে।
তাকে ভালোবাসার জন্য একটা মানুষ আছে, এই কথাটা ভাবলে অশান্ত মন শান্ত হয়ে যায়। সবগুলো চিঠি কুড়িয়ে নিল। প্রায় 10-12 দিনের লেখা হয়নি, কথা হয়নি, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল দুজনে। তরু মনে মনে ভাবতো, তার যেমন সময় অসময়ে ফাইজানকে মনে পড়ে, তেমন কি ফাইজানও মনে পড়ে তাকে? তরুর বিরিয়ে ফাইজানের কি ভালোবাসা পারছে নাকি তরুকে ভুলেই গেছে কে জানে? সঠিক মানুষকে ভালোবেসেছে তো তরু, এখানে মনে হচ্ছে না সে সঠিক মানুষকে ভালোবাসছে। সব কিছু চিঠি তরু নিজের ড্রয়ে লুকিয়ে রাখলো। তারপর জামা কাপড় চেঞ্জ করে রুমটা ঝাড়পোছ করতে লাগলো। গুনগুনিয়ে গান গাইতে গাইতে তরু কাজ করলো। তরুর দরজার সামনে দাঁড়িয়ে রাগে আগুন হচ্ছে লতা। কিছুতেই মেনে নিতে পারছে না তরুর ফিরে আসা। ফাইজান অন্য কেউ পেয়ে যাবে এটা লতা কিছুতেই মানতে পারবে না। কাজ শেষ করে তরু খেতে গেল। নিজ হাতে গিয়ে আজ খাবার বেড়ে নিল। আমিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিনা তীক্ষ্ণ দৃষ্টি দেখে তরুর হাসি পেল খুব। আরেকটু রাগাতে তরু আজকে মুরগির রান নিজের পাতে তুলে নিল। সবসময় লতা আর লাবিব দুজনে খায় রান। তরু জানে রান হোক বা অন্য পিস মাংস তো মাংসই, তাতে এত ভেদাভেদ কিসের, একটা হলেই হলো। কিন্তু আজকে জেনেও তরু ইচ্ছে করে কাজটা করলো যাতে আমিনা একটু হলেও বুঝে যে তরুর ভাগ ছেড়ে দেওয়ার মেয়ে না, আর মেনে নেওয়ারও মেয়ে না। প্লেট নিয়ে তরুর চেয়ারে বসলো। তারপর মোবাইলের ক্যামেরায় গিয়ে ভিডিও রেকর্ডার অন করে ব্যাক ক্যামেরা দিয়ে মোবাইলটা একটু দূরে সরিয়ে রাখলো। তরু জানে আমিনা এতটা স্পষ্টতা সহ্য করতে পারবে না। বিশেষ করে তার সন্তানদের খাবারে তরু ভাগ বসেছে এটা মানতে পারবে না আমিনা। আমিনা থমথমে স্বরে বলল, রানের এই টুকরো লাবিবের জন্য রেখেছি তরু, তুই নিলি কেন? ওরা তো সবসময় খেয়ে চাচ্ছি, আমারও অধিকার আছে রান খাওয়ার। আজকে লতা খাচ্ছে, অন্যদিন রান্না করলে লাবিব খাবে, আমি একটা খাবো, সহজ হিসাব। আমি না সহ্য করতে পারলো না। ভারী শরীর নিয়ে থপ করে এসে তোর চুল চেপে ধরে বলল, সাহস বাড়ছে তোর খুব? মাইয়া এত সাহস তোর আমার উপরে কথা কস, আমারই জ্ঞান দিস? তোর শান্ত রইল। আস্তে করে আমিনার হাত ছড়িয়ে বলল, আমি বড় হয়েছি চাচি, আমার গায়ে হাত দেওয়ার বয়স এখন আর নেই। আমিনা তোর ভাতের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল, 2 দিনের বই কি ভাতটাই কয় অন্য, খুব পাখনা গজাইছে না তোর? আমিনারে এখনও চিনতে পারস নাই তোরা। তোর মোবাইল নিয়ে আমিনার দিকে ধরলো। এরপর ভিডিও অফ করে বলল, তুমি এতক্ষণ যা যা করছো আর বলেছো সব আমার কাছে রেকর্ড রইল, এগুলো সব পরবর্তী প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে চাচি। আমাকে এত হালকাভাবে নেওয়া তোমার উচিত হয়নি। আমি ছাড় দেওয়ার মেয়ে না, মনে রাখো। এতদিন শুধু মায়ের জন্য চুপ থাকতাম, আমার মা ভীতু মহিলা। আমি না, মনে রাখো। আমি না থ হয়ে গেল তরুর কথা শুনে। ভিডিও করে রেখেছে তরু, কেন করেছে? কি করবে এসব দিয়ে? লতা এই নাটকটা দেখে হা করে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? তরু এরকম তেজি রূপ তো লতা কখনো ভাবতে পারেনি। লতা বুঝতে পারলো ফাইজানকে পাওয়ার লড়াই খুব একটা সহজ হবে না তার, কঠিন হোক, তবুও লতা ছাড়বে না কিছুতেই। লতাকে পড়াতে বসেছে ফাইজান। বিমর্ষ হয়ে আছে চেহারা। এভাবে একটা মানুষ বলা কওয়া ছাড়া হারিয়ে যেতে পারে? একটা বারও মনে পড়লো না ফাইজানের কথা? ভালোবাসা, কমিটমেন্ট সব কিছু এত ঠুনকো ছিল, তরু তার ভালোবাসা এভাবে ইগনোর করলো। তরু জানি এই সময়টা ফাইজান লতাকে পড়ে। চুপি সারে তরু এসে লতার রুমের দরজার বাইরে কান পাতল। লতা আজ সাহস দেখালো কিছুটা। ফাইজান এখনো জানে না তরু এসেছে। লতা ফাইজানের হাতের উপর হাত রাখলে শখ খেলে যেন ফাইজান চমকে উঠলো, হাত সরিয়ে নিল। ভীষণ বিরক্ত হলো লতা। এত ঢং কিসের এই লোকের? লতা যেন তার বস্ত্রহরণ করছে, এমন করে চমকে উঠলো কেন? চেহারার কষ্টের ছাপ ফুটিয়ে লতা বলল, এভাবে মন খারাপ করে থাকেন কেন ভাইয়া? পড়াতে বসে আপনার এরকম মন কষ্ট আমার ভালো লাগে না। জানেন, আমার ইচ্ছে করে আপনার সব মন খারাপ দূর করে দিতে। আমার সব সুখ আপনাকে দিয়ে আপনার মুখে হাসি দেখতে চাই আমি। ফাইজান নিজের রাগ সংবরণ করে বলল, তোমার এই উদারতা কি সব ছেলেদের জন্য হয় নাকি লতা? অন্য কারো যদি দরকার হয় তবে তাদের কষ্ট দূর করে, আমার লাগবে না। আমার ভালোবাসার মানুষের সামনে এরকম হাজারটা লতা ফিকে লাগে আমার কাছে। এটা সাহস দেখাতে চেও না লতা। আমার হাত ধরার মতো স্পষ্ট আর দেখিও না। আজকে হাত সরিয়ে দিল, পরের বার যে আমার হাতের থাপ্পড় খাবে না তার নিশ্চয়তা আমি দিতে পারবো না। লতার মুখ অপমানে লাল হয়ে গেল। ফাইজান উঠে দাঁড়ায়। চেয়ার টান দেওয়ার শব্দ শুনে তরু দ্রুত সরে যায়। ফাইজান উঠে চলে যায়। আজকে আর পড়াবে না, মেজাজ খারাপ হয়ে গেছে। ফাইজান চলে যাওয়ার পর থেকে লতা বসে বসে নিজের ডান হাত দেখছে। এই হাতটা আজকে সারাদিন লতা আর ধুবে না। এই হাতে ফাইজানের স্পর্শ লেগে আছে, ফাইজানের ঘ্রাণ লেগে আছে।
লতা ডান হাতটা বুকের উপর নিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। তরুর ভীষণ রাগ হলো লতার উপর। এই মেয়ে এত বেহায়া কেন? অন্যের জিনিসের উপর নজর এদের কি যাবে না? মনে মনে তরু বলল, যেই হাত দিয়ে আমার মানুষের গায়ে হাত দিয়েছিস, দেখ সেই হাতের কি করি আমি। প্রায় 20 মিনিট পর তরু এলো লতার রুমে। লতা তখনও খাটের উপর বসে কল্পনার রাজ্যে ভেসে বেড়াচ্ছে ফাইজানকে নিয়ে। তরু হেসে বলল, লতা কি করছিস? লতা মুচকি হেসে বলল, কিছু না। তোর মুচকি আসলো, তারপর বলল, শোন, তোর জন্য একটা জিনিস এনেছি আমি। কৌতূহল হয়ে লতা তাকালো তরুর দিকে। দুই চোখের কৌতূহল উপচে পড়ছে তার। তরু মুচকি এসে বলল, চোখ বন্ধ কর, সারপ্রাইজ। লতা সরল মন বিশ্বাস করে নিল তরুর কথা, চোখ বন্ধ করলো। তরু লতার ডান হাত টেনে নিজের কোলে রেখে টিস্যু পেপার থেকে একটা জিনিস লতার হাতের মুঠোয় ছেড়ে দিয়ে মুঠি বন্ধ করে দিল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, এবার খোল। লতা চোখ খুলতে তরু বলে, সারপ্রাইজ। হাতের মুঠো খুলে লতা লাফিয়ে উঠল। তরু লতার হাতের মুঠে একটা মরা টিকটিকি এনে দিয়েছে। লতার সারা শরীর যেন কেমন ঘিন ঘিন করতে লাগলো। চিৎকার করে লতা ছুটলো বাথরুমের দিকে। তরু এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তরু মনে মনে বলল, আমার মানুষের সব কিছু আমার, তার গায়ে হাত ধরার অধিকার কারণে আমি এক চুলো ছাড় দিব না আর কোনো কিছুতেই। এবার বসে বসে টিকটিকির স্পর্শ অনুভব করতই। লতা কয়েকবার সাবান দিয়ে হাত ধুলে নিল, তবুও গা গুলিয়ে আসছে তার। হাত ধুতে ধুতে লতা থমকে গেল। তরু এই কাজটা কেন করলো? লতা তো ফাইজানের স্পর্শ অনুভব করলো, অথচ এখন সেই হাতে টিকটিকির স্পর্শ। তাহলে কি তরু জানে ঘটনা? কিন্তু কিভাবে? ফাইজানের সঙ্গে তরুর কথা হয়নি, লতা শিওর। তার মানে তরু কি লতাকে পাহারা দিচ্ছিল? রাগে লতার কপালে রগ দপদপ করছে। তরু এত চালাক, কখনো তো বুঝতে পারিনি লতা। রাতের বেলা ফাইজানের খাবার বেড়ে আমিনাকে লতাকে বলল, যা তোর স্যারকে খাবার দিয়ে। লতা বলল, তরুকে বলো আমি পারবো না। তরু সন্ধিহান দৃষ্টিতে তাকালো লতার দিকে। উদ্দেশ্য কি লতা? আমিনা বলা লাগলো না। তরু নিজেই ট্রেতে তুলে নিল। তরু যাওয়ার পর মুহূর্তে লতা উঠে গেল তরুর পেছনে পেছনে। লতা শিওর, 100% শিওর হতে চাই ফাইজান আর তরুর ব্যাপারটা, তাই তরুকে পাঠিয়েছে। দরজায় নক করতে ফাইজান বলে, দরজা খোলা। তরু ভেতরে ঢুকতে টেবিলের উপর ট্রে রাখতে ফাইজান চমকে আসছে তাকাই, তরু এসেছো? স্বপ্ন দেখছে না তো? দুই চোখ কষলে নেয় ফাইজান। না, সত্যি তরু এসেছে। এক মুহূর্ত দেরি না করে শক্ত করে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় তরুকে ফাইজান। তরু বাধা দিল না, অভিমান সুরে ফাইজান বলল, কেন হারিয়ে গেলে এভাবে তরু? আমাকে এত কষ্ট কেন দিলে? কেন বলে গেলে না? একসাথে এত প্রশ্ন করলে কোন প্রশ্ন উত্তর দেবো বলুন? লতা সন্তর্পণে উঠে এলো ছাদে। তরু কান খাড়া করে রইল। মৃদু একটু শব্দ কানে আসতে তরু ফাইজানকে ছেড়ে দিল। একটা কাগজ ফাইজানের টেবিলের উপর রেখে বের হলো। লতা দেওয়ালের সাথে কান পেতে রইল, ভেতরের কথা শোনা যায় না। হুট করে দরজা খুলে তরু বেরিয়ে আসে। লতা কি করবে ভেবে পেল না। তরু এগিয়ে এসে বলল, তুই এখানে কি করছিস? আমতা আমতা করে লতা বলল, স্যারের কাছে এসেছি। তো চাচি যখন খাবার নিয়ে আসতে বলেছিল তখন এলি না কেন? লতা বলল, আমি একটা অঙ্ক বুঝতে এসেছি এখন। তরু হেসে বলল, বই খাতা কলম তো কিছুই নেই তোর কাছে, নাকি সব মুখস্থ করে নিয়ে এসেছিস প্রশ্ন সহ? লতার মুখ অপমানে লাল হয়ে গেল। লতা এই কাজটা করতে পরীক্ষার সময় অঙ্ক মুখস্থ করে নিত। তরু তাই তাকে লজ্জা দিচ্ছে। ঘড়িতে রাত 11:17। ফাইজান কল দিল কাঙ্ক্ষিত নাম্বারে। ফোনের ওপাশে থাকা মানুষটা কল রিসিভ করতে কিছুটা সময় নিল। ফোনটা তার হাতের কাছেই ছিল, কিন্তু তবুও বুকের ভিতর কেমন কেঁপে উঠলো কল আসায়। রিসিভ করতে অদ্ভুত এক শিহরণ জাগে। ফাইজান অভিমানী সুর, কোথায় ছিলে তরু? আকে না বলে কেন চলে গেছিলে এভাবে? তরু হাসে, বড় তৃপ্তির হাসি তার। একটা মানুষ তার হারিয়ে যাওয়া চিন্তা করে, একটা বারবার তরুকে আন্দোলিত করে। মন বারবার বলে, তোর এখন একটা নিজের মানুষ আছে তরু, আর ভয় নেই তোর। ফিসফিস করে বলে, না গেলে তো জানতেই পারতাম না আপনি আমার জন্য এতটা দেওয়ানা। আমি সবগুলো চিঠি পড়েছি জানেন। একটা চিঠি পড়ি আর আমার বুকটা আনন্দে ভরে যায়। আমার মায়ের পর কেউ আমার কখনো এত চিন্তা করেনি আপনি ছাড়া। আমি তোমাকে ভালোবাসি তরু। তরু চোখ বন্ধ করে ফেলে, 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। রাতে খাবার দিয়ে আসার সময় তরু কাগজে নিজের ফোন নাম্বার লিখে দিয়ে এসেছিল ফাইজানকে। বাকি রাত দুজন কাটিয়ে দিল গল্প হাসিতে। প্রেয়সীকে খুশি করতে নিজের বেসুরো গলায় গান গেয়ে শোনালো ফাইজান। তরু খিলখিল করে হেসে উঠল। পরের দিন সকালে স্কুল যাওয়ার সময় তরুর সাথে লতা কথা বলল না। তরু পাত্তা দিল না। আর বিকেলে লতা স্কুল থেকে ফিরে অজ্ঞান হয়ে গেল। আমিনা আলমগীর মেয়ের মাথায় পানি দিল। লতা চোখ খুলে না। তরুর হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো লতার। ফাইজান
পড়াতে এসে এই অবস্থা দেখে বলল, ডাক্তার ডাকবো আঙ্কেল? আমিনা হাউমাউ করে কাঁদছে। এর মধ্যে অজ্ঞান অবস্থায় লতা বলতে লাগলো, মেরে ফেলবো, একদম মেরে ফেলবো তোকে, কাউকে বাঁচতে দেবো না আমি। আমিনা সরু চোখে তাকায়, তরু ফাইজানের দিকে আর চোখে তাকিয়ে দেখে ফাইজান বিভ্রান্ত হয়ে তাকিয়ে আছে। আমিনা বলল, ও লতার বাপ, লতা এসব কি বলে? ওরে মনে হয় ভূত ধরেছে। আলমগীর স্ত্রীর কথা সায় দিল। লতা আবারও বলল, ফাইজান কই? ফাইজান? আমি ফাইজানকে ছাড়া বাঁচবো না। আমি আর ফাইজানের সামনের বাস গেছে উঠে দোল খাবো। আলমগীর আমিনার দিকে তাকালো, আমিনা ফাইজানের দিকে। ফাইজান তাকিয়ে আছে তরুর দিকে। কি হচ্ছে সব? এই মেয়ে সব কি বলছে? আমিনা বলল, ওরে তো মনে হয় সত্যি ভূত ধরেছে। তরু সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। ও ইচ্ছে করে এসব করেছে। তরু লতার হাতে তেল মালিশ করতেছিল। সবার আলোকে লতার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নখ দিয়ে চেপে ধরলো। লতা অনেকক্ষণ ধরে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে অনেক এলোমেলো কথা বলতেছিল। হঠাৎ করে আঙ্গুলে ব্যথা লাগাতে চেষ্টা করতে লাগলো সহ্য করার। এক পর্যায়ে আর সহ্য করতে না পারে চিৎকার করে উঠলো। তরু বিড়বিড় করে বলল, এত এত মানুষ থাকতে আমার জন্যই নিয়েই তোর বাঁশ গাছে ঘর করতে ইচ্ছে করে না রে? আমি বেঁচে থাকতে এতটা সোজা হবে না তোর স্বপ্ন পূরণ করা। লতা সোজা উঠে বসে গেল। বাম হাতের আঙ্গুল যেন অবশ হয়ে গেছে। তরু মুচকে এসে তাকালো ফাইজানের দিকে। আমিনা লতার দিকে তাকে বলে, কি রে, এতক্ষণ এসব কি আবল তাবল বকলি? লতা না জানা ভান করে বলল, কই কি বলছি তোর মনে নেই? না মা, মনে নেই। আমিনা স্বামীর দিকে তাকালো। আলমগীর স্ত্রীর মতো মোটা বুদ্ধির মানুষ না। মেয়ের মাস্টারের উপর দুর্বল সেটা বুঝতে আর দেরি হয়নি, কিন্তু কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ওঝানা লাগবে মনে হয়। লতা মনে মনে খুশি হলো। ওর অভিনয় তাহলে ভালো হয়েছে। তরু ছাড়া কেউ বুঝেনি তাহলে। সবাই চলে যাওয়ার পর লতা পড়তে বসলো। ফাইজান গম্ভীর হয়ে বসে আছে। লতা বিরক্ত হয়ে বলল, এরকম রোবটের মতো বসে থাকতেন কেন স্যার? মনে হচ্ছে কিছুক্ষণ পর আপনার ফাঁসি হবে, তাই এভাবে আছেন। ফাঁসি তো আরও ভালো, তোমাকে তো আমার তার চাইতে ভয়ঙ্কর মনে হয়। কিছুক্ষণ আগে যেই নাটকটা দেখালে তুমি, যদিও অভিনয় খুব কাঁচা, তবু উপস্থাপন ভালো ছিল। আমি যা করেছি আপনাকে পেতেই পড়েছি। আমি আরও ভয়ঙ্কর সব করতে পারি স্যার। সালিয়া পানি পড়া এনে নজরুলের রুমের পানির জগের পানির সাথে মিশিয়ে দেয়। সময় সুযোগের অভাবে যাবে যাবে করে যাওয়া হয়নি। এখন দেখলো আর দেরি করা যাবে না। নজরুলের নতুন বউ বলতে অজ্ঞান হয় যেন। সালিয়া নাজিয়াকেও নিজের দলে ফেরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। নাজিয়া দাদিকে সোজা বলে দেয়, আমার মা মারা যাওয়ার পর এতদিন গেছে, কোনোদিন তো আপনি বা ফুপু কেউ একবার আমারে এসে জিজ্ঞাসা করেনি, নাজিয়া তুই কেমন আছিস? মার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়েও তখনও আপনারা কেউ এসে আমাকে সান্ত্বনা দেননি। কতদিন না খেয়ে ঘুমিয়েছিলাম, কেউ একবার বেশি দুইবার বলেননি খাচ্ছি না কেন। এখন যখন আমার নতুন মা এলো, মা প্রতিবেলায় নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। আমার মন খারাপ দেখলে বুকে জড়িয়ে নেয়, নিজে বসে থেকে আমার পড়ার সময়। আমি মায়ের বিরোধিতা কেন করতে যাবো দাদি? কেন অযথা আব্বাকে বলতে যাব নতুন মা আমাকে জ্বালায়? সালের মেজাজ খারাপ হয়ে গেল। নাতনির এসব কথা শুনে বিরক্ত হয়ে বলল, বোকা মাইয়া, সৎমা কোনোদিন আপন হয় না। তুই বুঝতেছিস না এই মহিলা তোর বাপের সব অর্থ সম্পদ দখল করে নেবে, তোর জন্য কিছুই থাকবে না। দাদি, আমার জন্য আব্বা আগের জমি জায়গা দিয়ে রাখছে, তাই এসব নিয়ে আমার চিন্তা নেই। আর সৎমার যেমন আপন মা হয় না, এইটা ঠিক কেমন তেমন এইটা তো ঠিক যে সৎ মেয়ে কোনোদিন আপন মেয়ে না হয়। আমি যদি ওনার সৎ মেয়ের মতো ব্যবহার না করি, তাহলে আমার আর নতুন মায়ের সম্পর্ক আপন মার চেয়ে তো ভালো থাকবে। ওনাকে আমি দেখিনি এখনও আমার কোনো ব্যাপারে হিংসা করতে। ওনার মনটা ভীষণ নরম। আমি চাই সারা জীবন যাতে ওনাকে নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারি। আমার শাশুড়ি এসব কথা আর কখনো বলতে আসেন না দাদি। সালিয়া সেই থেকে রেগে আছে। গতকাল মেজ বউ রিনাকে সাথে নিয়ে সেই কামিল তান্ত্রিকের আস্তানায় হানা দিয়ে নিয়ে এসেছে পানি পড়া। সাধক বাবা সারাক্ষণ চোখ বন্ধ থাকে। ওনার সহযোগী আছেন। বাবা শুধু পানিতে আর চিনিতে ফু দেন। এই পানি পড়া নাপাক জিনিস অবস্থায় ধরা যায় না। সালিয়া পানি মিশিয়ে নিশ্চিত হয়ে অপেক্ষা করছে নজরুল আসার। ছেলে এই পানি পান করলে আস্তে আস্তে বউকে অপছন্দ করতে শুরু করবে। নজরুল দোকানে 3-4 বার এলাকার সবার চেনা, ভীষণ সাদালাপি হাসি খুশি নজরুলকে সবাই পছন্দ করে। বিকালে দোকানে এলো তান্ত্রিকের সহযোগী সাদেক। নজরুলের সাথে কথা বলতে বলতে এক ফাঁকে বলল, আজকে খালাম্মা গেছে আমাগো সাধক সাহেবের আস্তানায়। আপনার নাম করে দেখলাম পানি পড়া আনছে। এইসব গোপন কথা যদি আপনারে কন আমার উচিত হয় নাই, কিন্তু আপনি মানুষ ভালা, আপনার ক্ষতি হইবে ব্যাপারটা মানতে কষ্ট হয়, তাই কইলাম। একটু চোখ কান খোলা রাখেন, সাবধানে থাকেন। নজরুল হতবাক হয়ে গেল এসব কথা শুনে। এমনিতে নজরুল প্রতিদিন 4 কুল পড়ে শোনায়, ফজর আর মাগরিবের পর আয়তাল কুস্তি পড়ে। এসব পানি
পড়া তেল পড়া নজরুল বিশ্বাস করে না, যে বিশ্বাস করে আল্লাহর রহমতের চাইতে বড় কেউ নেই। আল্লাহ যারা রক্ষা করার তারে কেউ ক্ষতি করতে পারবে না। রাতে বাড়ি আসার পর আজকে সালেহা নিজ ছেলের জন্য শরবত বানিয়ে আনে। নজরুল শরবতের গ্লাস হাতে নিয়ে বলে, কি ব্যাপার মা, রাবু কই? তুমি শরবত নিয়ে এলে কেন? বিয়ে করছোস দেখা এখন কি মায়ের হাতে খাইতে ইচ্ছা করে না, নাকি বউ নিষেধ করে দিছে? সালেহার চোখের পানি দেখে নজরুল অপ্রস্তুত বোধ করলো। সেরকম কিছু উদ্দেশ্য না করে বলেনি, আর মা কখনো নজরুলের জন্য শরবত আনেনি, তাই একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো। শরবত মুখে নিতে নজরুল মনে পড়ে গেল মায়ের আজকে চিনি পোড়া পানি পোড়া আনার কথা। হেসে ফেললো নজরুল। হেসে মাকে বলল, তুমি খাও মা, আমি বাইরে থেকে আখের রস খেয়েছি। নজরুল শরবতের গ্লাসটা মায়ের মুখের কাছে নিয়ে গেল। সালেহা আটকে উঠে সরে গেল। নজরুল হেসে 3 ঢোকে সবটা খেয়ে নিয়ে মাকে বলল, শরবত খুব ভালো হয়েছে মা। সালেহা খুশি হলো। রাতে খাবার টেবিলে বসে নজরুল প্যাকেট থেকে একটা স্বর্ণের রিং বের করে রাবেয়াকে পরিয়ে দিল। সালেহা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। নজরুল বলল, দোকান দেখে খুব পছন্দ হয় মা, মনে হলো রাবেয়ার হাতে খুব সুন্দর মানাবে। সালেহার মন কষ্টে আর খাবার খেতে পারলো না। দাদির মুখখানা শুকিয়ে আমসি হয়ে গেছে দেখে নাজিয়া হেসে ফেলল। আলমগীর সকাল সকাল ভাইজানের আব্বাকে কল দিল। বেশ খানিকক্ষণ কথা বলার পর আলমগীর নিচ থেকে বলল, ভাইজান মেয়ে বড় হয়েছে, ভালো সন্ধান পাইলে আমারে জানাইবেন। আমার তো আল্লাহ দিলে জায়গা জমি সম্পদের অভাব নেই, বাজারে দোকান আছে, দোকান থেকে ভাড়া পাই ভালোই। আমার সব কিছুর মালিক তো ছেলে মেয়ে দুজনেই। কল রাখতে আমেনা বললে, আপনি সোজা সবটা ভাইজানের কথা বলেন না কেন? আরে পাগল, আমরা নিজের থেকে কি ওদের ছেলের জন্য নিজের মেয়ের প্রস্তাব দেবো নাকি? টোপ দিয়েছি, মাছ নিজে এসে ধরা দিবে। ভাইজানের বাবা ভাইজানের মাকে ডেকে বললেন, ডেকে আলোচনা করলেন আলমগীরের কল এসেছে। দুজনে মিলে সিদ্ধান্ত নিল ছেলে মেয়ের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। ঘটনা ঘটে পরের দিন রাতে। ভাইজান বসে পড়েছে, চাকরির জন্য পড়ছে। মাথায় একটা বিশাল চিন্তা তার। তরুকে বউ করে যত দ্রুত সম্ভব সে ঘরে নিয়ে যাবে। একটা ভালো চাকরি হলে তরুকে নিয়ে ঘর বাঁধতে দেরি করবে না ভাইজান। এই মেয়েটার 2 চোখ ভর্তি স্বপ্ন, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ির সংসার নিয়ে অনেক স্বপ্ন তরুর। ভাইজান নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করছে তরুর সব কষ্ট মুছে দেবে। রাতে মায়ের কল দেখে কিছুটা অবাক হলো। ভাইজানের মা সকালবেলায় কল দিয়ে ছেলের সাথে কথা বলে সাধারণত। কল রিসিভ করে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর মা বলল, বাবা আমরা তো তোর জন্য পাত্রী পছন্দ করছি, তোর আব্বা চায় তোকে বিয়ে করাতে। তোর আব্বার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই তোকে বিয়ে করিয়ে নিশ্চিত হতে চাই। ভাইজান ভীষণ অবাক হয়ে মায়ের কথা শুনে, কি বলছে এসব মা? ভাইজান শান্ত স্বরে বলে, মা আমি এখন এসব নিয়ে ভাবছি না, আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, আর আমার একজন পছন্দ করা আছে, আমি বিয়ে তাকেই করব। ভাইজানের মা হতবাক হয়ে গেলেন ছেলের কথা শুনে। তার এই ছেলে সবসময় দেখেছে সব কিছু নীরবে মেনে নেয়, সেই ছেলে আজকে বলছে তার পছন্দের মানুষ। ভাইজানের মা ভীতকণ্ঠ বলে, কি বলছিস এসব তুই? তোর পছন্দের মানুষ আছে মানে কি ভাইজান? তোকে লেখাপড়া করেছি কি এসব অসভ্যতামি করার জন্য? তোর বাবা যদি জানতে পারে কি হবে ভেবেছিস? ভাইজান শান্ত রইল। মাকে বলল, মা আমি মেয়েটাকে ভালোবাসি, এটাই আমার কাছে একমাত্র সত্যি। আমি তাকে কথা দিয়েছি কখনো তাকে কাঁদতে দিব না মা। ও সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছে, আমি তাকে ছাড়া অন্য কারোর সাথে কথা ভাবতে পারি না। ভালোবাসার কোনো অসভ্যতা না মা, আর যেটা অসভ্যতা সেটা কখনো ভালোবাসে না। আমি ওকে ভালোবাসি, বিয়ে করব, সংসার করব। আব্বা তো রাগ করার কিছু নেই। ভাইজানের বাবা এগিয়ে এসে বললেন, ফোন আমার কাছে দাও। ভাইজান হ্যালো বলতে ওপাশ থেকে ভাইজানের বাবা বললেন, তুমি আমার ছোট্ট ছেলে ভাইজান, আমার সবচেয়ে বেশি আশা ভরসা তোমাকে নিয়ে। তোমার 2 ভাই লেখাপড়া করেনি, তুমি লেখাপড়া করে ছোটবেলা থেকে আমার মুখ উজ্জ্বল করেছো। আমি জানি এবারও তুমি আমাকে হতাশ করবে না, আমার পছন্দের মতো মেয়েকে বিয়ে করবে। ভাইজান যথেষ্ট শান্ত স্বরে বলল, আব্বা আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। ভাইজানের বাবা চুপ করে থেকে বললেন, মেয়ের বাবা কি করেন? ওর বাবা মারা গেছেন ছোট থাকতে। মেয়ের মা আছেন? হ্যাঁ, কিছুদিন আগে ওনার দ্বিতীয় বিয়ে হয়েছে। ভাইজানের বাবা রেগে গিয়ে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার ভাইজান? একটা এতিম মেয়েকে বিয়ে করার কথা ভাবছো কিভাবে তুমি? মেয়ের মায়েরও নাকি বিয়ে হয়েছে, এরকম একটা মেয়েকে বিয়ে করার কথা তোমার মাথায় আসলো কিভাবে? মানুষ হাসাহাসি করবে, বাস্তবতা বোঝার চেষ্টা করো ভাইজান। এরকম বিয়ে আগে মানুষ অনেক কিছুই হয় জীবনে, এটাকে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এনজয় করো, ফুর্তি করার বয়স করছো করো, বিয়ে আমার পছন্দ করা মেয়েকেই করবে। ভাইজান বলল, আব্বা আমি ওকে ভালোবাসছি, ওকে কোন ফুর্তি করার জন্য না আব্বা, ও ওরকম মেয়ে না। আমি ওকে যতটা ভালোবাসি ততটা সম্মান করি, ওকে আমি ইহকাল পরকাল উভয় জায়গায় চাই। এসব নিয়ে আমি আর কথা শুনতে চাই না। তোর বিয়ে আমি লতার সাথেই দেব, এটাই আমার শেষ কথা। ভাইজান চমকে উঠল লতার কথা শুনে।
লতার সাথে বিয়ের কথা ভাবছে আব্বা। মাথায় রক্ত উঠে গেল ফাইজানের। সাথে সাথে সিদ্ধান্ত নিল আগামীকাল এ বাড়ি থেকে চলে যাবে। ফাইজানের আব্বা কালাম হোসেন চিকন বুদ্ধির মানুষ, সবসময় টাকা পয়সার পেছনে চীনা যুগের মতো লেগে থাকে। টাকা পয়সার গন্ধ পেয়েছেন আলমগীরের, এইটুক তিনি কিছুতেই ছাড়বেন না। সাজদা মিনমিন করে বলল, ছেলে তো রাজি না, আপনি একটু চিন্তা ভাবনা কইরা দেখেন। কালাম হোসেন বিরক্ত হয়ে বললেন, ছেলে কি এখনো দুনিয়া চেনার বয়স হয়েছে? চোখে রঙিন চশমা দিয়ে ঘুরে তোমার ছেলে। চশমার কাছে যেদিন ভাঙন ধরবে সেদিন বুঝবে বাপে তার ভালো চাইছে। এতদিন অনেক দেরি হয়ে যাইব, আমি তা হতে দিব না। আর তোমার ছেলে কোন মাইয়া পছন্দ করে তুমি বোঝো না? মাইয়ের বাপ নাই, মাও বিয়ে করে সংসার করছে। মেহমান নিয়ে যে আমরা যাবো, কে সমাদর করবে আমাদের? তোমার ছেলে এই জিন্দিগি শ্বশুরবাড়ি যাইতে পারবো না। শ্বশুরবাড়ি থেকে বেটা মানুষের ভালো মন্দ খাওয়ার জায়গা ওরে কে খাওয়াবে? হ্যাঁ, আলমগীর বাজারের দোকান আছে, তুমি বুঝো, কম করে হইল তোমার ছেলে 30-40 লাখ টাকার মতো সম্পদ পাইব আলমগীরের থেকে। এরকম সুযোগ কোন পাগলে হাতছাড়া করবে? সাজদা কি বলবে বুঝতে পারছে না। আজীবন স্বামীর কথা মতো চলে এসেছে, স্বামী যা বলেছে তাই ঠিক জেনে এসেছে, তখন ছেলেকে বোঝাবে কিভাবে? সন্ধ্যার দিকে কালাম হোসেন কল দিল আলমগীরকে। আলমগীর তখন চা খাচ্ছে নিজের রুমে বসে। লতার রুমে বসে নেল পালিশ দিচ্ছে। ভালো মন্দ জিজ্ঞাসা করে কালাম হোসেন বললেন, আলমগীর ভাই, আপনি আমাকে কুটুম মানুষ, মাইয়ের বিয়ের ব্যাপারে গতকাল কথা কইলেন। আসলে কুটুম ভালো করতে পারলে সবারই ভালো লাগে। আমার ভাইজানরা তো আপনি চেনেন, আপনাদের হাতের উপর মানুষ হচ্ছে এখন ছেলে, বলতে গেলে আপনার ঘরের ছেলে। নিজের ছেলে বলে বলছি না, আমার ভাইজান লাখের একটা। এরকম লম্বা চড়া ছেলে, লেখাপড়াও ভালো আমার ছেলে। ওর স্কুল কলেজ স্যারেরা সবসময় আমারে বলতো, কালাম ভাই, আপনার ছেলে একটা রত্ন ভাই, ভীষণ মেধাবী ছেলে আপনার। এই ছেলে নিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হইব। দেখবেন এর লেখাপড়া শেষ করার আগে চাকরি পেয়ে যাবে। আপনি যখন পাত্রের সন্ধান চাইলেন, আমি তখন ভেবে দেখলাম আপনার মেয়ে তো আমাদের নিজের মেয়ের মতো। নিজের ঘরের মেয়ে বাইরে যাবে কেন? ঘরে থাক, আপনার ঘর আর আমার ঘর আলাদা কিসের? আমার ছেলে পড়ালেখাও শেষের দিকে। আপনি যদি রাজি থাকেন তো আমরা ভাইজানের সাথে না হয় মেয়ের বিয়ে দিন। আলমগীর হাসলো ফোনের এপাশ থেকে। সে জানতো মাছ ঠিকই টোপ গেলবে। ভাইজানের মতো ছেলে সে নিজেও হাতছাড়া করতে চায় না। তবু ভাব দেখে বললো, আপনার প্রস্তাব আমার পছন্দ হয়েছে ভাই। তবু আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করি। মেয়ে যেহেতু তারও একটা মতামত আছে। কালাম হোসেন বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, তা তো ঠিকই বলছেন। আপনি ভাবির সাথে কথা বলে দেখেন, সব ঠিকঠাক থাকলে আমরা আগামী মাসেই বিয়ের কাজ সেরে ফেলবো। এরপর মেয়ে মেট্রিক পাশ করলে বউ উঠিয়ে আনা হবে। আলমগীর কল কেটে হাসতে লাগলো। আমেনা স্বামীর দিকে তাকিয়েছে। আলমগীর এভাবে হাসতে দেখে বলল, এরকম হাসেন কেন? কেরোসিন তেলের পিঠা খাইছেন লাগে? আলমগীর বলল, আমি না, মাছ তো টোপ গিলছে তাই হাসতেছি। ফাইজানের আব্বা কল দিয়েছে। লতা নিজের রুম থেকে ফাইজানের নাম শুনে উঠে এলো বাম্মায়ের রুমের সামনে। দরজার পাশে কান পেতে দাঁড়ায় লতা। ফাইজানের আব্বা কল দিছে, ফাইজানের জন্য লতারা চাইতেছে। তারা বলছে এখন না হয় বিয়ে পড়িয়ে রাখবে, মেয়ে মেট্রিক পাশ করার পর উঠাই নিয়ে এবে তাদের বাড়িতে। তাই বলছি আমি তোমার সাথে কথা বলে জানাবো। আমার সাথে আবার কি বলবেন? আমি যে রাজি এটা তো আপনি জানেন। আপনি হ্যাঁ বলে দিতেন। আরে বোকা মহিলা, আমি এখনই হ্যাঁ বলে দিলে ওরা ভাবতো আমাদের খুব বেশি আগ্রহ ওদের ছেলের জন্য, বা মনে করতো আমরা ওদের ছেলেকে আগের থেকে পছন্দ করে রেখেছি, তাই আমাদের দামটা কমে যাইতো না। আমি কল দেবো 2 দিন পর। কল দিয়ে বলবো যে মেয়ের মা তো চায় চাকরিজীবী বা ব্যবসায়ী যাওয়ায়। ভাইজান তো এখনও বেকার ছেলে, মেয়ের মা নিমরাজি। তবে ভাইজান, আপনি যেহেতু নিজ থেকে কথাটা বলছেন, আমি আপনারা সম্মান করি। আপনার আবদার আমি যেভাবেই হোক রাখবো। মেয়ের মা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনি আমাদের পুরনো আত্মীয়, আপনার সাথে আমাদের সম্পর্ক অন্যরকম। তাই যত দ্রুত সম্ভব বিয়ের কাজ ঘরোয়াভাবে সেরে ফেলতে। আমরা আবার ছুটিও শেষ হয়ে আসতেছে। দরজার বাইরে থেকে সব কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল লতা। কিছুটা বিরক্ত হলো। আবার 2 দিন পর কল দিবে বলে এখন কল দিয়ে বলে দিলে হয়তো। এক ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। সব কেমন স্বপ্নের মতো লাগছে তার। সব কিছু এত সহজে সব হয়ে যাচ্ছে ভাবতেই লতার কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। জীবন এত সুন্দর কেন? লতা মনে হচ্ছে সে বুঝি হাওয়ায় ভাসছে। আর কিছুদিন পর তার বিয়ে ফাইজানের সাথে। ইস, ফাইজান, তার স্বপ্নের পুরুষ ফাইজান। কত স্বপ্ন দেখেছে ফাইজানকে নিয়ে লতা, সব তাহলে সত্যি।
তরুর কাছ থেকে ফাইজানকে লতা জিতে নেবে। কী যে শান্তি লাগছে লতার। ফাইজান নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে, একটা ব্যাগে নিজের জামা কাপড় আর একটাতে বই খাতা। তরুকে এই মুহূর্তে সব ঝামেলার কথা জানানো যাবে না, মেয়েটা কষ্ট পাবে ভীষণ। সারা জীবন মেয়েটা কষ্ট পেয়ে এসছে, ফাইজান নতুন করে তাকে কষ্ট দেবে না। তরুকে ফাইজান বলল, আসলে আমার কলেজের হোস্টেলে উঠতে হবে তরু, তোমাকে নিজের ঘরে নিতে হলে আমাকে ভালো রেজাল্ট করতে হবে তরু। এখানে লতার উগ্রতা দিন দিন বেড়ে যাচ্ছে, লতার থেকে দূরে থাকতে হবে আমার। লতার থেকে দূরে সরতে গিয়ে আমাকে দূরে সরিয়ে দিবেন না তো? তুমি আমার এই বুকের ভিতরে আছো তরু, আমার কলিজাই তুমি। কলিজাকে দূরে সরিয়ে রাখা যায় তরু? বাঁচা যাবে তাতে, তুমি না বলো? সত্যিকারে ভালোবাসা বিরহ পারে, দেখা না হলে দৃঢ় হয়। হৃদয়ের আগুনে পুড়ে পুড়ে খাটিয়ে আমার ভালোবাসা শতভাগ খাটি তরু। তোমার এই দূরত্বে সেই ভালোবাসা আরও গভীর হবে। তুমি আমার হৃদয়ে মিশে আছো তরু, আজীবন থাকবে। তরুর ভীষণ কান্না এলো। ফাইজান বের হয়ে লতাদের দরজায় কড়া নাড়ে। লতা দরজা খুলে দেখে ফাইজান দাঁড়িয়ে আছে। লজ্জায় লাল হয়ে যায় লতা, ভাবতে অবাক লাগে আর কয়েকটা দিন মাত্র, তারপর এই মানুষটা লতার হবে, একেবারে লতার নিজের মানুষ। ফাইজান বলল, আঙ্কেল আছে বাসায়, ডেকে দাও তো। লতা আলমগীরকে রেখে দেয়। আলমগীর বের হয়ে দেখে ফাইজান দাঁড়িয়ে আছে, পেছনে দুটো ব্যাগও আছে। সালাম দিয়ে ফাইজান বলল, আঙ্কেল আমার আসলে পড়ালেখা শেষের দিকে, এজন্য চাকরির পড়াশোনা একটু বেশি করতে হচ্ছে। এখানে আসলে আমার ওভাবে পড়া হচ্ছে না। আমি চলে যাচ্ছি ক্যাম্পাসের হোস্টেলে উঠবো। হুট করে হোস্টেলে একটা সিট পাওয়া গেল তো, তাই আগে থেকে জানানো যায়নি, এজন্য একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। লতার জন্য অন্য একজন টিচার রাখবেন, আমার পক্ষে আসলে আসা সম্ভব হবে না ওকে পড়াতে। আলমগীর ভাবলো ফাইজান হয়তো জানে বিয়ের কথাবার্তা হচ্ছে, তাই লজ্জায় এখান থেকে থাকতে চাচ্ছে না। খুশি হলো আলমগীর, আজকাল তো ছেলে মেয়েদের মধ্যে থেকে লাজ লজ্জা উঠে গেছে। গলা খাকারে দিয়ে বলল, ঠিক আছে বাবা, তোমার লেখাপড়ার বিষয় যেহেতু সেভাবে ভালো হয় করো, আমরা নিষেধ করবো না। তবে তুমি এখানে থাকলে আমাদের ভালো লাগতো। আমি চলে গেলে তোমার আন্টি একা মানুষ, একজন পুরুষ মানুষ তো দরকার হয় মানুষের। যাই হোক, তোমার যেটা ভালো মনে হবে তাই করো তুমি। এই পাশ থেকে শুনতে পায় লতা সমস্ত আনন্দ যেন ভাটা পড়ে গেল। ফাইজান চলে যাচ্ছে ভাবতেই লতার বুক কেঁপে ওঠে, চোখ ভিজে আসে। ফাইজান লতাকে না দেখে কিভাবে থাকবে? মুহূর্তে লতার বুক ভারী হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট লাগলো। ফাইজান সবার থেকে বিদায় নিল, তবে তরুকে কোথাও দেখতে পেল না। অভিমানী বুঝি অভিমান করে লুকিয়ে আছে। বোকা নারী বুঝতে পারছে না তাকে নিজের করার জন্য ফাইজান এখন দূরে যেতে হচ্ছে। ফাইজান বের হয়ে রিস্কায় উঠে কল দিল তরুকে। কল রিসিভ করে তরু কথা বলতে পারল না। চুপচাপ ফাইজান শুনতে লাগলো অস্ফুট কান্না, যেন নীরবে ঢেউ এসে আশ্রে পড়ছে সমুদ্র তীরে। তরু ফুপিয়ে কান্না দমকে বারবার ফাইজানের বুক চিনচিন করে উঠছে। পুরুষ মানুষের কত জ্বালা কে বুঝবে? এই যে চাইলেও তরুকে ছেড়ে আসার সুখে কান্না করতে পারছে না। কান্না যেন পুরুষের জন্য আজন্ম পাপ। দুই চোখে জ্বালা করছে ফাইজানের, বুকের ভিতরে বিষাদের সুর। সৃষ্টিকর্তা মানুষের মনে ভালোবাসা দিলই যখন, তাহলে বিরহ দিল কেন? কেন দিল বিচ্ছেদ? প্রেমে পূর্ণ একটা হৃদয় কি সইতে পারে বিরহের আগুন? নাকি সইতে পারে না দূরে চলে যাওয়ার যন্ত্রণা? বিধাতা ভালোবাসায় যদি মনে দিত, তবে তাকে আজীবন ভালোবাসার মতো সেই ভাগ্যও দিত। বসন্তের কোকিল হয়ে সেই ভালোবাসার জীবনে এসেছে, তাকে বিরহ শ্রাবণ হয়ে ঝরে পড়তে হতো না। হৃদয়ের মণিকোঠায় পরম ভালোবাসা দিয়ে আগলে রাখা ফুলটি যেন বিচ্ছেদে যাতনায় শুকিয়ে না যায়, সেই ভালোবাসার বৃক্ষ যেন মহিরুহ হয়ে ওঠে। তরুর মন খারাপ বুঝতে পেরে লতা এলো তরুর রুমে। দরজায় ধুমধাম ধাক্কা দিতে আসলো। চোখ মুছে তরু উঠে দরজা খুলে দিল। লতা উচ্ছ্বাসিত হয়ে বললে, তরু, ভীষণ খুশির একটা খবর আছে জানিস? তরুর ভীষণ কষ্ট হচ্ছে, লতার ভাড়ামে দেখে ইচ্ছে করছে না। দ্রুত কথা শেষ করার জন্য বলল, কি বলবে বলে বিদায় নেই। লতা ভীষণ লজ্জা পাওয়ার ভান করে, জানিস আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আব্বা যাওয়ার আগে বিয়ে হয়ে যাবে, আমার এসএসসি পরীক্ষা শেষ হলে উঠিয়ে নিবে ওরা। লতার এমন লাজুক হাসি, অনবরত মুখ তরু দেখেনি দীর্ঘদিন। এরকম লজ্জা পাচ্ছে কেন লতা? সরু চোখে তাকিয়ে বলল, তুই খুশি তো? যাকে এতদিন ধরে মনে প্রাণে চেয়ে এসেছে তাকে পাবো, আর কয়দিন পরে খুশি হব না বল? আমি যে কি পরিমাণ খুশি তা তোকে বোঝাতে পারবো না। তরু থমকালো, বিদ্যুৎ চমকের ন্যায় মনে পড়লো লতা ফাইজানকে ভালোবাসে। চোখ বড় করে তাকিয়ে বলল, কার সাথে তোর বিয়ে? লতা লজ্জায় নুয়ে গেল যেন, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, ফাইজান স্যারের সাথে। তরুর বজ্র হাতের ন্যায় তাকিয়ে রইল। লতা মনে মনে হেসে নিল এক দু চোট। খুব দেমাগ ছিল তরুর, লতার কাছ থেকে ফাইজানকে কেড়ে নেবে এত সহজ লতা হতে দিবে না। ছিনিয়ে নিয়ে যাবে লতা, যেভাবে সব কিছু তরুর থেকে ছিনিয়ে নিয়েছে।
লতা আবারও বলল, জানিস ওনার আব্বা নিজেই আব্বাকে কল দিয়েছেন, বলেছেন ফাইজান স্যার নিজেই নাকি বলেছে আমার কথা, উনি নিজেই চান যাতে আব্বা যাওয়ার আগে বিয়ে হয়ে যায়। আমার সাথে সন্ধ্যায় কথা বলেছেন ফাইজান স্যার। আমি তো লজ্জায় শেষ। ওনাকে তো আমি মনে মনে পছন্দ করতাম, উনি যে সরাসরি বিয়ের কথা বলে ফেলবেন এটা আমার ভাবনাতেই ছিল না। আমি লজ্জায় বলেছি উনি যাতে বিয়ের আগের দিনগুলো মেসে গিয়ে থাকে। বুঝিস না, এখানে থাকলে আমার ভীষণ অস্বস্তি হবে, লজ্জা লাগবে ওনার মুখোমুখি হতে। আর এমনই পাগল উনি, আমি বলতে না বলতে সব গুটিয়ে নিল। আব্বাকে আরও কেমন বানিয়ে চড়িয়ে মিথ্যে বলে গেল। আব্বা কি বলল শুনবি? বলে যে হোস্টেলে উঠবেন উনি। আব্বা তো বোকা মানুষ, উনি বুঝতে পারলো না হোস্টেলে গিয়ে জায়গা বলার সাথে সাথে হয় নাকি। আব্বাকে 6-9 করে বলে বেড়েছে তরু, আমার নাকি লজ্জা লাগছে বোঝাতে পারবো না। তরু 2 কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, রাগে কোপে ইচ্ছে করছে সব কিছু শেষ করে দিতে। এমন একটা অবস্থা যেখানে লতা যেমন জানে তরু আর ফাইজানের সম্পর্ক আছে, কিন্তু তরুর মুখ থেকে জানতে চায়, তেমনি তরুও চায় ব্যাপারটা সবার থেকে আড়াল রাখতে। তরুর পরিস্থিতি এখন অনুকূলে নেই। মায়ের বিয়ে হয়েছে সদ্যই, মায়ের অনেক স্বপ্ন তরু লেখাপড়া করবে, তরুরও অনেক স্বপ্ন। এই মুহূর্তে তরু বিয়ে করে নিয়ে ভাবছে না, অথচ ফাইজান কিনা লতাকে সরাসরি বিয়ের কথা জানিয়ে দিছে। এই জন্যই কি এত তাড়াহুড়ো করে ফাইজান চলে গেল? দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তরু নিজের রাগ সামলালো। লতাকে তরু বিশ্বাস করতে চায় না। লতা মিথ্যা কথা বলতেই পারে, অবশ্য বলতে পারে। তরু না বললেও লতা তো নিশ্চয় বুঝে গেছে তরুর সাথে ভাইজানের কোনো একটা সম্পর্ক আছে। তাহলে লতা নিশ্চয় চালাকি করে তরুর থেকে কথা বের করতে চাচ্ছে। মুহূর্তে তরুর ঠোঁটের কোণে হাসি ফুটলো, মুচকি হেসে বলল, ভালোই তো, তোর বিয়ে হবে, আমি তোর বিয়ের মিষ্টি খাবো। পরীক্ষা পাশের মিষ্টি তো অনিশ্চিত, তাই বিয়ের মিষ্টি খেয়ে সন্তুষ্ট থাকে। লতার মুখ ভোঁতা হয়ে গেল মুহূর্তে। কথা না বলিয়ে বের হয়ে গিয়ে শুনতে পেল লতার বাবার ভাইজানের বাবার সাথে কথা বলছে। লতার মাথায় মুহূর্তে একটা দারুণ বুদ্ধি এলো। এক ছুটে এসে হাত ইশারায় তরুকে ডাকলো। তরু তখন ভাবছে ভাইজানকে বলবে লতা তাকে কীভাবে বোকা বানাতে চেয়েছিল। লতা ইশারা দেখে বের হয়ে গেল। বাইরে গিয়ে দেখে আলমগীর চাচা ফোনে কথা বলছেন। প্রথমে বুঝতে না পারলেও 2-1টা কথা কানে আসতে তরুণ মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আলমগীর বলছে, না ভাইজান, ভাইজানের পড়ালেখার কোনো ক্ষতি যাতে না হয় আমার অসুবিধা নেই। যদিও খারাপ লাগতেছে, ছেলেটা ঘরের ছেলের মতো ছিল, 2 দিন পর মেয়ের জামাই হবে, সে যেহেতু লজ্জা পাচ্ছে আমিও বুঝতে পেরেছি ব্যাপারটা। আমিও তাই বেশি কিছু বলিনি। বিয়ের পর আর এসব লজ্জা থাকবে না। আপনারা আসেন একদিন আমাদের বাসায়, তারপর না ওদের বিয়ের তারিখ ঠিক করে ফেলবো, বসে আলোচনা করে, দরকার পড়লে আমি ছুটি বাড়াবো। লতা তরুকে খোঁজা দিয়ে বলে, কিরে এবার বিশ্বাস হলো তো? আমাকে তো বিশ্বাস করতে চাসনি, এবার দেখলি? তরুর হাত পা থরথর করে কাঁপছে, চোখের সামনে পুরো দুনিয়া ঘুরছে যেন। ভাইজান থেকে মিথ্যে বলছে, এত বড় মিথ্যা। লতা বলে, জানিস আব্বা বলেছে আব্বার সম্পদের অর্ধেক ভাইজানের নামে করে দেবে। আমিও তাই চাই, আমার সব কিছুই তো ওর। তরু ধীর পায়ে নিজের রুমে ঢুকলো। এই মুহূর্তে তরুর ইচ্ছে করছে মায়ের বুকের ভিতরে ঢুকে গিয়ে মন খুলে কাঁদতে। মায়ের পর ভাইজান তো তরুর সবচেয়ে আপন মানুষ ছিল, সেই কিনে এভাবে ঠকালো। কালাম হোসেন ছাত্রকে বললো, কেমন আক্কেল তোমার ছেলে, আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করলো না, ওই বাড়ি থেকে চলে গেল। ভাগ্যিস আলমগীর ভাই কিছু বুঝতে পারেনি, উনি ভেবেছেন আমি হয়তো জানি, আমিও তার সাথে কথার তাল মিলিয়ে কথা বলছি। সাজদা ভাইজান যদি আমার কথা না শুনে তাহলে কিন্তু খেসারত দিতে হবে, এর জন্য মনে রাখিও। সাজদা কেঁপে ওঠে ভয়। এই মানুষটা এমন কেন? সাজদা এখন কি করবে? ভাইজান তো জানে ওর বাবা কেমন, অতীতের কথা কি ভুলে গেছে কোনো? তাহলে অবাধ্য হচ্ছে কেন বাবার? ছলে বলে কৌশলে যেভাবে হোক ভাইজানকে বুঝিয়ে নিতে হবে সাজদার। মানুষের জীবন ভীষণ অদ্ভুত, তার চাইতে অদ্ভুত মানুষের মন। কখন কী চায় সে নিজেও জানে না। কিছুক্ষণ আগেই যে মানুষটার জন্য তরুর 2 চোখের টলমল করছিল, এখন সেই চোখের দিকে তাকালেই মনে হয় চোত্রেই খরা। বুকের ভিতর একটা ভীষণ ভারী পাথর চাপে বসেছে। তরু আকাশের দিকে তাকিয়ে ভাবে, কত কি দেখার বাকি আছে এই জীবনে। সবার ভালোবাসা কি সবার ভাগ্যে থাকে? মানুষ এমন হয় এত ভালোবেসে এভাবে আবার দুমড়ে মুচড়ে ফেলে দিতে পারে। হ্যাঁ, ভালোবাসা যেন কাগজের ছেঁড়া পৃষ্ঠা, ব্যবহারের শেষে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হয়। অন্ধকারের দিকে তাকিয়ে তরু বাকি রাত আশ্চর্য একটুও ভয় করল না। যার জীবনটা আপাতমস্তক অন্ধকারে মোড়ানো, সেই অন্ধকার রাতে তার কিসের ভয়? রাতের অন্ধকার তবুও ভালো, অন্ধকার কেটে গিয়ে আলো আসবে। কিন্তু জীবনের সেই অন্ধকার কি আদৌ কাটবে? যে জন ভালোবাসার প্রদীপ জ্বলে জীবন আলোকিত করার কথা দিয়েছিল, সেই তাকে ফেলে
নিজে ছুটে নতুন আলোর সন্ধানে। ফাইজান হোস্টেলে উঠতে পারলো না। সব ঠিকঠাক থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে আরেকটা ছেলে উঠে গেল। মেজ খুঁজে সব ঠিকঠাক করে যখন মেসে উঠলো ফাইজান, তখন রাত্রি প্রায় 1টা বেজে গেছে। ক্লান্ত দেহখানা টেনে নিয়ে বিছানায় এলিয়ে দিল। অনেক রাত হয়ে যাওয়ায় তরু ঘুমিয়ে গেছে ভেবে ফাইজান আর কল দিল না। একটা টেক্সট করে জানালো, আমি ঠিকঠাক পৌঁছে গেছি, গুড নাইট, দিনে কথা হবে। এরপর চোখ মেলে তাকানোর মতো সত্যি অবশিষ্ট ছিল না ফাইজানের। বিশেষ করে আব্বাকে বানানোর চিন্তায় ফাইজানের মাথা এলোমেলো লাগছে। ফাইজান সিদ্ধান্ত নিল বড় ভাইকে কল দিয়ে কথা বলবে এই ব্যাপারে। একমাত্র বড় ভাই ছাড়া কেউ বুঝবে না তার কষ্ট। মেসেজ পেয়ে তরু মুচকে হাসলো। এটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন ফাইজান, অথচ এতদিন তো যতই যাই হোক না কেন তরুর সাথে 1 মিনিট হলেও কথা বলতে ফাইজান। কান্নায় তরুর বুক ভেঙে যাচ্ছে, কিন্তু চোখের পানি আসতে দিচ্ছে না তরু। নিজেকে যে এত কঠোর করবে, সে পাথর লজ্জা পাবে তাকে দেখে। যাই হয়ে যাক, তরু কারোর জন্য আর কাঁদবে না। সকালে উঠে তরুকে দেখে মা কল দিয়েছে। সারা রাত জেগে থেকে তরু ফজরের নামাজ পরে ঘুমিয়েছে ঘন্টাখানেক আগে। মায়ের কল দেখে ব্যাক করলো তরু। রাবেয়া মেয়েকে বললো, তোর আঙ্কেল যাবে তোকে আনতে, আজকে একটু আসিস না মা, কতদিন তোকে দেখি না। তরু ভাবলো মায়ের কাছে গেলে মনটা ভালো লাগবে, তাই রাজি হয়ে গেল সানন্দে। সালেহা ধৈর্য ধরে অপেক্ষা করছে ছেলে আর ছেলের বউয়ের মধ্যেকার আসন্ন ঝামেলা দেখার জন্য। তদবির করছে কয়েকদিন হলো, এবার তো ফল পাওয়া উচিত, অথচ এখনো কিছুই হচ্ছে না। বিকেলে স্কুল থেকে তরুকে নিয়ে এলো নজরুল। সালেহাকে সালাম দিল তরু। সালেহা মুখ ভোতা করে বসে রইল। নাজিয়া ইশারা দিয়ে বলল, বাদ দাও তরু, ওনার সাথে এত কথা বলতে যেও না, উনি এরকম। তরু মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মায়ের গায়ে ঘ্রাণ, কি যে শান্তি, যে মায়ের থেকে দূরে থেকে সে ছাড়া কেউ জানবে না। রাতে খাবার খেয়ে টেবিলে নজরুল একটা কাজ করে বসলো। নজরুল 2 মেয়েকে 2 পাশে বসে। নজরুল প্যাকেট থেকে 2টো বাক্স বের করে 2 মেয়েকে দিল, এতে তোদের জন্য সারপ্রাইজ আছে। সালেহা শকুনির মতো তাকিয়ে রইল বাক্সের দিকে। তোর বাক্স খুলে দিত ভীষণ সুন্দর সোনার একটা ব্রেসলেট। নাজিয়া আনন্দে চিৎকার করে বলে উঠল, ওয়াও বাবা, দারুণ সুন্দর তো, তোর ভীষণ পছন্দ হয়। রাবেয়া হতবাক হয়ে তাকিয়ে থেকে। সালেহা তাকিয়ে থেকে ক্রোধান্বিত হয়ে নিজের রাগ সংবরণ করতে না পেরে সালেহা বলল, ওলা পেটে ধরলাম আমি, এখন কামাই খেয়ে বাইরের মানুষ, ফল লাগাইলাম আমি আর ফল খায় কাকপক্ষী, হায় রে কপাল। নজরুল শান্ত স্বরে বলল, আম্মা, আমার জীবনে প্রথম ইনকাম দিয়ে আমি আপনাকে একটা সোনার রিং বানিয়ে দিছি। 3 ভরি সোনা দিয়ে একটা গলার হাত দিয়েছি, 1 ভরি দিয়ে কানের দুল, 2 ভরি দিয়ে হাতের বালা, 4টা হাতের রিং। আপনার শখ হয়েছে বলে সোনার 5টা তাবিজ। না আর মায়েরও আমি কিছুই দেইনি, আগে আমার সব শখ পূর্ণ করেছি। আমি বোনদের সবাইকে একটা করে সোনার চেন গড়িয়ে দিয়েছি, সবার জামাইকেও সোনার চেন দিয়েছি। আমি কিন্তু কোনোদিন আপনাকে দেখিনি আমার গড়িয়ে দেওয়া একটা সোনা পরতে। আমি জানি সেসব গহনা কিছুই নেই আপনার কাছে, সব আপনি আপনার মেয়েদের মাঝে বন্টন করে দিয়েছেন। আমার সেসবের প্রতি কোনো লোভ নেই। আমি আপনাকে গড়িয়ে দিয়েছি আপনার খুশির জন্য। আপনি যদি আপনার মেয়েদের দিয়ে খুশি থাকেন আমার আপত্তি নেই আম্মা। আমার এখন বউ আছে, মেয়েরা আছে, এখন তাদের জন্য করার দিন মা। আপনার জন্য করার সময় তারা কেউ ভাগ চায়নি। আপনি এখন এসব খোঁচা দেওয়া কথা বলে নিজেকে ছোট করবেন না। ছালে আর বসলো না খাবার টেবিলে, কাঁদতে কাঁদতে উঠে গেল সেখান থেকে। নিজের পেটের ছেলে তাকে এভাবে অপমান করলো, কাঁদতে কাঁদতে মেজো ছেলে করে গেল। তারা সবাই খেতে বসে। ছালে আর চোখের পানি ফেলতে ফেলতে বলল নজরুলের কথা। সৌরজালির বউ বলল, আজ আমাদের ঘরে ভাত খান আম্মা। ছালে চোখ মুছতে মুছতে বলল, তরকারি কি আনছো আম্মা? ছোট মাছের তরকারি আর পাতলা মসুর ডাল। ছালে পেট সরিয়ে রেখে বলো, না থাক, ঘরেই খামো। রাবে আজকে বড় বড় গলদা চিংড়ি ভাজছে, দেশি মুরগি রান করছে। বুড়া বয়সে এসব গুঁড়া মুত্তা খাইতে মন চায় না। উঠে গিয়ে ঘরে যায় সালেয়া, তারপর নিজের চেয়ারে বসে। রাবেয়া সব কিছু শাশুড়ির সামনে দিয়ে দেয়। 4টা বড় বড় চিংড়ি মাছ পাতে তুলে নিয়ে সালেয়া খেতে শুরু করে। না, এই বউটার রান্নার হাত খুব ভালো, রাগ করে যে না খেয়ে থাকবে তাও পরে না। সালেয়া টিয়া পাতার নৌকো 3য় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।